যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আজকে স্বাধীনতা দিবসের সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে যে কথাগুলো বললেন তার মধ্যে থেকে ডেমোগ্রাফি শব্দটা উঠে এলো। তিনি যখন একদিকে বলছেন সুরক্ষার কথা, মিলিটারি সুরক্ষার কথা বলছেন, দেশের প্রত্যেকটা অংশের সুরক্ষার কথা বলছেন, তখন কিন্তু তিনি আরও একটা গুরুত্বপূর্ণ শব্দ আজকে সকালে বললেন, সেটা হচ্ছে ডেমোগ্রাফি। এই ডেমোগ্রাফি শব্দটার সঙ্গে বোধহয় গত কিছুদিন ধরে আমরা ভীষণভাবে পরিচিত, কারণ রাজ্যের বিজেপি নেতারা, বিশেষ করে বিরোধী দলনেতার বক্তব্যে বারবার করে উঠে আসছে আমাদের রাজ্যের নাকি ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে কয়েকটা বিশেষ জেলায়, এবং সেই জেলাগুলোতে নাকি অনুপ্রবেশ ঘটছে। আজকে স্বাধীনতা দিবসের সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 140 কোটির সুরক্ষার কথা যখন বলছেন, তখন তার সঙ্গে এই ডেমোগ্রাফির বিষয়টাকেও তিনি মিলিয়ে দিয়েছেন। তিনি বলছেন কিভাবে এই ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়েছে, এবং তিনি আরও বলছেন যে ডেমোগ্রাফি চেঞ্জ হওয়াটা নাকি একটা বিশাল ষড়যন্ত্র। আমরা এই বিষয়ে আজকে আলোচনায় আসবো যে দেশের নিরাপত্তা, আমাদের নিরাপত্তার সঙ্গে কিভাবে জড়িয়ে রয়েছে এই ডেমোগ্রাফির পরিবর্তনটা। ডিফেন্স বিশেষজ্ঞ বিশ্লেষক আর কে শ্রীবাস্তব আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলা, এবং একই সঙ্গে জানাবো আজ স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সবাইকে শুভেচ্ছা। আমরা আসবো আলোচনায়, আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো, তবে তার আগে আপনাদেরকে শোনাই কি বললেন প্রধানমন্ত্রী, কিভাবে এই ডেমোগ্রাফি চেঞ্জের পেছনে একটা ষড়যন্ত্র রয়েছে। শুনুন। मैं आज देश के सामने एक चिंता, एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूं। षड्यंत्र के तहत, सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है। एक नए संकट के बीज बोए जा रहे हैं। তিনি বলছেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এটা একটা সংকটের বীজ, কিন্তু কিভাবে এই ডেমোগ্রাফিটা চেঞ্জ হচ্ছে সেটাও বলেছেন। আসুন শোনাই। प्राचीन से कहना चाहता हूं, हमने एक हाई पावर्ड डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है। ये मिशन, इस मिशन के द्वारा ये जो भीषण संकट नजर आ रहा है, भारत पे मंडरा रहा है जो संकट है, उसको निपटाने के लिए तय समय में सुविचारित, सुनिश्चित रूप से अपने कार्य को करेगा। उस दिशा में हम आगे बढ़ रहे हैं। স্যার, এবার আপনার কাছে আসবো এই জায়গাটা নিয়ে। খুব পরিষ্কার উনি বলছেন যে ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেটাকে বদলানোর প্রয়োজন রয়েছে, মানে আমাদের আসল যেটা ডেমোগ্রাফি রয়েছে তিনি সেখানে আবার ফিরিয়ে আনতে চান এবং হাই পাওয়ার ডেমোগ্রাফি মিশন তিনি স্টার্ট করতে চাইছেন। কিন্তু প্রশ্ন একটাই, তিনি শুরু করবেন কিভাবে? দেখুন, এই আগে আপনাকে জানিয়ে দিই, এই যে প্রশ্নটা আজকে আমাদের প্রধানমন্ত্রীটা তুলেছেন, এটা আমরা লাস্ট 50 বছর ধরে দেখছি। আমরা ভারতের আমাদের বিশেষ করে যে হিন্দু যারা আছে, বাংলাদেশে হিন্দু যারা আছে, ওদেরকে পরিতাড়িত করা হয়েছে। আগে ইস্ট পাকিস্তান, তারপরে আপনার বাংলাদেশ, রাইট, 1947, 1950, 1971, এখন পর্যন্ত ওরা তো এসছে, কিন্তু এরা একলা আসেনি। ওদের নামে অনেকগুলো বাংলাদেশি এখানে এসছে অনপরিবার। যখন আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে এরকম একটা গভীর একটা কনস্পিরেসি আছে, তো ওর কার তরফ থেকে উনি ইশারা করছেন? আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, রাইট, মিজোরাম অ্যান্ড ত্রিপুরা। এই যে নর্থ ইস্টার্ন যেটা স্টেট আছে, যেটা অরুণাচলতেও একটু এফেক্ট হয়েছে বা সিকিমেও ইম্প্যাক্ট হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম জিনিস এটা ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, আসাম অ্যান্ড পশ্চিমবঙ্গে হচ্ছে। এটা খুব, আমরা এতদিন আমরা ভেবেছিলাম যে এই প্রবলেমটা কোনো দিন রিজলভ হবে না, আমরা চলে যাব, রাইট। কিন্তু আমাদের লাইফ টাইমে আমাদের প্রধানমন্ত্রী এরকম একটা গভীর কথা বলেছেন যার একটা ফার রিচিং ইম্প্যাক্ট আছে, তার মানে অনেক দূরগামী প্রভাব পড়বে। ইনি কোনোদিন ইলেকশন যেটা নিয়ে যে কথা বলছেন, ইনি হয়তো বলেছেন এটা নিয়ে অনেক ইম্প্যাক্ট আছে। জানেন, আজকে দেশের মধ্যে যেটা পরিস্থিতি আছে, আমাদের পশ্চিমবঙ্গে যেটা পরিস্থিতি আছে, ওটা খুবই ভয়াবহ আছে। ইনি ঠিকই বলছেন। বাংলাদেশের সঙ্গে আমাদের ইন্ডিয়া সব থেকে বড় ল্যান্ড বর্ডার আছে, 4080 কিলোমিটার অ্যাপ্রক্স, রাইট। আমরা ওদের সঙ্গে যতগুলো অ্যাডভার্স ছিল ওটা আমরা সেটেল করেছি, কিন্তু কি পুরোপুরি আমরা ফেন্সিং করতে কাঁটাতার দিতে পেরেছি? না। আর ওর মধ্যে 400 কিলোমিটার এখনও আমাদের রয়ে গেছে। আমি আপনার মারফতে আমি রিমাইন্ড করে দিতে চাই, এই কাঁটাতারের পয়সাটা কে দিল? আপনার ট্যাক্স পেয়ার, আমার ট্যাক্স পেয়ার দিয়ে আমরা কাঁটাতার দিলাম। বাংলাদেশ তো পয়সা দেয়নি।
চাই পশ্চিমবঙ্গ থেকে নিয়ে আপনার ত্রিপুরা পর্যন্ত দেন, তার মানে আমাদের কত কোটি টাকা, কত 100 কোটি টাকা দিয়ে আমরা ওইটা কাটাটা দিলাম। নাম্বার ওয়ান, ওটা গার্ড কে করছে? ওটা গার্ড করছে বিএসএফ। বিএসএফ স্যালারি কোত্থেকে পাচ্ছে? আমাদের ট্যাক্স পেয়ার মানি। আজকে এই যে প্রধানমন্ত্রী বলেছেন আজকে রেড ফোর্ট থেকে অনেক দারুণ কথা, অনেক বড় কথা বলেছেন যে এবার ভারত যেটা আছে এটা সহ্য করবে না, আমরা সহ্য করব না। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলাম, তিনি বলছেন যে এই ডেমোগ্রাফিটাকে মেনে নেওয়া যাবে না, বদলাতে হবে। কিন্তু করবেন কি করে? আমরা বারবার করে রাজ্যের যে বিজেপি নেতারা তারা তো এই কথাটা বলছেন এবং বলে তারা পরিষ্কার বলে দিচ্ছেন যে কারা থাকতে পারবেন কারা থাকতে পারবেন না। মানে এখানে শুভেন্দু অধিকারীর কথা একবারে স্পষ্ট, যারা অনুপ্রবেশ করেছেন এবং যাদের ধর্ম মুসলিম তাদের এ রাজ্যে স্থান দেওয়া হবে না, তিনি স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু তাদেরকে তাড়াতে গিয়ে এ রাজ্যে আবার অশান্তি হয়ে যাবে না তো? ধর্মের নামে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়ে যাবে না তো? কিভাবে পাঠাবেন? এটা তো এমন নয় যে ধাক্কা দিয়ে আমি তাকে বাড়ি থেকে বের করে দিলাম। এটাই তো কনস্পিরেসি। আমরা কি করলাম না বলুন তো? 1979-এ আমাদের আসামে মঙ্গলদৈ একটা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে এখন যখন ওখানকার স্টুডেন্টগুলো পড়ুয়াগুলো দেখলো যে ওদের অনেকগুলো নাম দিয়েছে যারা ওখানকার সিটিজেন নয়, তখন ওরা একটা আন্দোলন করলো। আসাম ফার্স্ট স্টুডেন্ট এজিটেশন, একদম অ্যাকুরেট এজিটেশন, বলো কি আমরা তো এখন মাইনরিটিতে আমরা নিজে হয়েছি। অসমীয়া মানুষ যেটা ছিল ওদের একটা ওরা একটা মাইনরিটিতে গিয়েছিল। 1985-তে ওখানে গভর্নমেন্ট চেঞ্জ হলো, প্রথম আমাদের স্টুডেন্টস পলিটিক্সে ওরা আনলো। কারণ এই ইনফিল্ট্রেশন, এই বাংলাদেশ থেকে যারা লোক এসেছিল, একটা ধর্ম বিশেষের লোক যারা এসেছিল, ওরা ওখানে আস্তে আস্তে করে সব যত জিনিসগুলো খালি ছিল সব ক্যাপচার করে নিয়েছিল, রাইট? ওই জিনিসটা আমাদের পশ্চিমবঙ্গে আছে। আপনি যদি দেখেন 1947, 1971, তাই জন্য তো ওখানে IMDT অ্যাক্ট বানানো হলো, ইলিগাল মাইগ্রেশন ডিটেকশন অ্যাক্ট, আপনার এই আসাম অ্যাকর্ডের মধ্যে হলো। কিন্তু আমরা কি করতে পেরেছি? কতগুলো ডিটেনশন সেন্টার হলো, আমরা কিছু করতে পেরেছি না। আমাদের কাঁটাতাড়ি আজকে ঠিক নেই। আপনি যদি 24 পরগনা নিয়ে আপনি যদি নদিয়া যান, আপনি যদি মুর্শিদাবাদ যান, আপনি যদি মালদা যান, আপনি দিনাজপুর যান, আপনি যান জলপাইগুড়ি আর কুচবিহার, সব জায়গা আপনি দেখবেন একটা ডেমোগ্রাফিক একটা চেঞ্জ আসছে। আপনার যেটা পুরো বর্ডারের সঙ্গে যে আমরা পশ্চিমবঙ্গে যেটা রাস্তা আছে, যত লোক আছে ওদের মধ্যে আপনি যান, আমরা তো গেছি এবার, গত 1 বছর থেকে বারবার আমরা যাচ্ছি। ওখানে কোনো গভর্নমেন্ট নেই। ওখানে কাদের? ওখানে ওদের লোক আছে যারা ওখানকার লোকাল মস্তান, লোকাল বস, ওরা কারোর কথা শুনছে না। ওখানে কোনো গভর্নমেন্ট নেই, ওখানে মাফিয়া। ওরাই আপনাকে ভোটার কার্ড দিচ্ছে, ওরাই আধার কার্ড দিচ্ছে, ওরাই জন্ম প্রমাণপত্র দিচ্ছে, সব দিচ্ছে। আপনি এটা বলতে পারেন বাবার বয়স 52 আর ছেলে বয়স 40 বছর, অনেকগুলো কেস এরকম হয়েছে। এবার 21-এ যদি ইলেকশন এতে নেই, তাহলে পেছনে যান 16-তে আছে, 18-তে আছে। ওরা এই যে ইলেকশনের যেটা আছে, ভোটার যেটা আছে, ওরা একটা গ্রুপ বানিয়ে নিয়েছে। এটা সবাই বুঝতে পেরেছে, পুরো ইন্ডিয়া বুঝতে পেরেছে যে আমাদের পশ্চিমবঙ্গে এই যে ভোটার লিস্ট আছে বর্ডার এলাকার কাছে, ওখানে মাইনরিটি যারা আছেন ওরা ভোটার লিস্টে মানে আধার কার্ড নিয়ে, আপনার জন্ম প্রমাণপত্র নিয়ে, সব কিছু নিয়ে ওরা একটা চক্র চালাচ্ছে। আর ওই চক্রের মধ্যে ওখানে পুরো জিনিস চেঞ্জ করে দিয়েছে ওরা।